আমাদের মতো যারা প্রতিদিন নিয়মিত যুদ্ধ করে লড়াই করে যাচ্ছে, এটা তাদের সবার গল্প। আমি একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, এটা জানতে পারি যখন আমি খুবই ছোট। এতটাই ছোট যে বুঝতাম না কেন রক্ত দিতে হয়, কেন বারবার হাসপাতালে যেতে হয়, কেন হঠাৎ শরীর ভেঙে পড়ে। তখনকার পৃথিবীটা এখনকার চেয়ে অনেক আলাদা ছিল, সাদাসিধে, কিন্তু আমার জন্য অনেক কঠিন। যেদিন আমার এই রোগটা ধরা পড়েছিল সেদিন থেকেই আমার পরিবারের চোখে আতঙ্ক। আমার বাবা মা দিশেহারা হয়ে পড়েছিলেন, কিন্তু আমার বড় ভাই কোনো প্রশ্ন না করে আমার দায়িত্ব নিয়ে নেই। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, রক্ত ম্যানেজ করা, সব কিছু সে একাই সামলাতো। ধীরে ধীরে আমি বুঝতে শিখি আমার জীবনটা অন্য সবার মতো নয়। যখন বড় ভাই দেশের বাইরে চলে যায়, তখন আমার মেজো ভাই আমার দায়িত্ব নেয়। এরপর থেকে ওর সঙ্গে আমার একটা নিরাপত্তার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু কিছু বছর পর সেও চলে যায়। আমাকে এখন একাই সব সামলাতে হয়। তখন আমি আর আগের মতো ছোট ছিলাম না। ধীরে ধীরে নিজেই শিখি কোথায় যেতে হবে, কোথায় রক্ষা পাওয়া যাবে, কখন চেক আপ করাতে হবে। একসময় নিজের চিকিৎসা নিজেই সামলাই, কিন্তু এই পথটা সহজ ছিল না। আমি একা, কিন্তু থেমে যাইনি। আজ আমি একাই হাসপাতালে যাই, নিজে রক্ত সংগ্রহ করি, ওষুধ কিনে আনি, ডাক্তারকে দিই। মাঝে মাঝে যখন কেউ জিজ্ঞেস করে তোমার গার্ডিয়ান কই, তখন আমি হেসে বলি আমি একাই এসেছি, আমি সব কিছু জানি, সব কিছু চিনি। এই কথাটা বলা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। অনেক দিন এমন গেছে, রক্তশূন্য শরীরে হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু বাসায় ফিরে নিজের ওষুধ নিজে গুছিয়ে খেয়েছি। কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি জানি সবার এত সময় থাকে না। মানুষের কথা সবচেয়ে বেশি কষ্ট দেয়। সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন শুনি নিজের দোষেই নিজে অসুস্থ হই। বয়স তো আর কম নয়, নিজের দায়িত্বটা নিজেই নিতে হবে। সব সময় অসুস্থ, কিছুই তো করো না, এই কথাগুলো শুধু শরীর না, আত্মবিশ্বাসকেও ভেঙে দেয়। এমনও দিন আসে যেদিন আর বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় এভাবে আর কত। কিন্তু তবুও থেমে যায়নি, কারণ আমি জানি আমি একা নই। অনেকেই আছেন যারা দেখছেন, শুনছেন না ঠিকই, কিন্তু অনুভব করেন। এই পথ এখনো শেষ হয়নি। আজও আমি পথ চলছি, থেমে যায়নি। আমার ভাইয়েরা দূরে থেকেও আমার চিকিৎসার খরচ চালিয়ে যাচ্ছে। ভাইয়াদের প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা পেতে আছে। কিন্তু লড়াইটা আমার একার। এই পথ চলা অসমাপ্ত। কোথায় গিয়ে থামবে জানি না, কিন্তু শুধু এটুকু জানি আমি হাল ছাড়িনি। এই জীবন আমি একা টানছি ঠিকই, কিন্তু প্রতিটি ধাপ আমাকে আরও শক্ত করে তুলছে। আমি আজও দাঁড়িয়ে আছি, বুক চিতিয়ে, মাথা উঁচু করে, কারণ আমি শুধু থ্যালাসেমিয়ার রোগী নয়, আমি একজন যোদ্ধা। আমাকে মাসে 2বার করে রক্ত ট্রান্সফিউশন নিতে হয়। হঠাৎ করে আমার ধরা পড়ল হেপাটাইটিস সি ভাইরাস, এবং ভাইরাসের কারণে মারাত্মক জন্ডিস দেখা দিল। 1 মাস ভর্তি থাকার পরেও অবস্থার পরিবর্তন না দেখে ডাক্তাররা হতাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। বাঁচার আশাও হয়ে পড়েছিল ক্ষীণ। কিন্তু ঈশ্বরের কৃপায় আমি পুনরায় প্রাণ ফিরে পেলাম। এই ঘটনার সাক্ষী হয়ে আছে বেলায়েত স্যার ও মুকুল আন্টি। তারা এখনও বিশ্বাস করতে পারে না আমি বেঁচে আছি। বাবা মাও আমার জীবনে এক সহযোদ্ধা। আজ আমি বড় হয়েছি, ক্লাস 9-এ পড়ি, বিজ্ঞান বিভাগে। মনে হাজারো স্বপ্ন ও শরীরে হাজারো যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। এখন আমি গান গাই, গল্প লিখি, আবৃত্তি করি ও কবিতা লিখি, এবং ছবিও আঁকি। আমার জার্নিটা শুধু থ্যালাসেমিয়া পেশেন্ট হিসেবে না, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও আছে। যখন স্কুলে ছিলাম তখন সব থেকে বেশি একটা প্রশ্ন করা হতো আমাকে, অ্যান্ড এভরি থ্যালাসেমিয়া পেশেন্ট ইজ ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ার্ডস, যে তোমার হাইট এত ছোটো কেন, আর তুমি বাইকে নর্মাল ছেলেদের মতো না কেন। সো ইট ওয়াজ এ ভেরি কমন কোয়েশ্চেন, যেটা আমি সবার কাছ থেকে ফেস করতাম। অ্যান্ড টিল নাও বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টরা এই জিনিসটা অনেক বেশি ফেস করে। এখন কোনো একটা কাজে যদি আমরা এগিয়ে যাই, তখন যখন মানুষ পিছন থেকে বলে যে এই ছেলেটিকে আসলে পারবে, সো দিস ওয়াজ
this is a very common question. We are listening from I'm listening from my childhood. So এটা আসলে ডিসকারেজ করে অনেক কিছু করতে যাওয়ার আগে যখন মানুষের কাছ থেকে এগুলো শোনা হয় তখন অনেক বেশি ডিসকারেজ করে অ্যান্ড ইট ফিলস আওয়ার কনফিডেন্স। দিস ইজ ফ্রম মাই পার্সপেক্টিভ, আই হ্যাভ ফেসড ইট। বাচ্চাটা আমার মাসে 2বার ব্লাড দেয়, ব্লাড পাওয়াটা অনেক কঠিন, আর তার হচ্ছে এবি পজিটিভ, যেটা পাওয়া মানে একটা গার্জিয়ানের জন্য স্বপ্নের মতো। বাচ্চাকে সারাক্ষণ বলা উচিত না যে তুমি সিক, আমি এটা বিরুদ্ধে, কারণ তুমি সিক করতে করতে ওরা মেন্টালি সিক হয়ে যায়। ওদের কি করা উচিত যে হ্যাঁ কি হয়েছে, মানুষের তো কত রোগ হয়, তোমার একটা রোগ হয়েছে, তুমি মাসে মাসে ব্লাড দাও, ঠিক আছে, তুমি পড়াশোনা করো। আমাদের এই 17 কোটি দেশে যদি এই হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 19.4 মিলিয়ন, অর্থাৎ 2 কোটি মানুষ এই থ্যালাসেমিয়ার বাহক। এটা ভয়ঙ্কর একটা চিত্র। বাংলাদেশে তো মোট 5,52,000 থ্যালাসেমিয়ার রোগী রয়েছে, কিন্তু সবারই ট্রান্সফিউশন নিতে হয় না। এর মধ্যে 60% রোগী অর্থাৎ 3 লাখের সামান্য অধিক রোগীদেরকে ব্লাড দিয়ে বেঁচে থাকতে হয়, প্রতি মাসে মাসে তাদের ব্লাড নিতে হয়। মিনিস্ট্রি অফ হেলথ অবশ্যই এই প্রতিরোধের রূপরেখা নিতে হবে, কারণ যত দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে সেটা সরকারিভাবেই নেওয়া হয়েছে এবং এটা সাকসেসফুল থেকে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে প্রথম যে জিনিসগুলো করা লাগবে বাহক শনাক্তকরণ, এরিয়া ডিটেকশন, অর্থাৎ স্ক্রিনিং প্রোগ্রামের দিকে আমরা এগোতে হবে। বিয়ের আগে থ্যালাসেমিয়ার পরীক্ষা করা অনেক বেশি বাধ্যতামূলক করা হয়েছে। আপনি বিয়ে করেন কি না করেন সেটা ডিফারেন্ট, কিন্তু আপনার টেস্ট করাই লাগবে, এটাই অনেক বেশি বাধ্যতামূলক করা হয়েছে। থ্যালাসেমিয়া প্রিনিটাল টেস্ট আগেই বলেছি, শুধু পজিটিভ বোধ কাপড় যখন হবে, স্বামী স্ত্রী দুজনেই পজিটিভ হবে তখন তাদের জন্য এটা ম্যান্ডেটরি। জেনেটিক কাউন্সিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে বোঝাতে হবে যে আপনার দুজন বাহক, আপনাদের টেস্টটা করা লাগবে, টেস্টটা পজিটিভ আসলে আপনাদের কী করণীয়। সারা পৃথিবীতে একটি মাত্র দেশ যেখানে থ্যালাসেমিয়ার বাহকের সংখ্যা বাড়ছে, তার নাম হচ্ছে বাংলাদেশ। আর পৃথিবীর সমস্ত দেশে কমছে। তার মানে আমরা 6% থেকে 4% থেকে 11%-এ গেলাম, মানে প্রতি 9 জনে একজন বাহক। তাহলে আমরা এখানে কতজন আছি চিন্তা করেন। তাহলে আমরা যখন গাইনি বিশেষজ্ঞরা রোগী দেখি তখন তো আমার মাথায় থাকতে হবে যে আমার যদি 9টা রোগী হয় আজকে, তার মধ্যে একটা ক্যারিয়ার থ্যালাসেমিয়ার বাহক আছে, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা সুস্থ সন্তানের বাবা মা হয়েছি আমরা মনে করছি আমাদের মনে হয় কোনো সমস্যা নেই, হয়তো কপাল গুণে আমার 2 সন্তান ভালো, কিন্তু অনেক বাবা মা আছে 3rd সন্তান নিতে গিয়ে দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া হলো। কাজে কেউই আসলে বিপদ মুক্ত না।